বেশ কয়েক বছর আগে আমি ঢাকায় এভিয়েশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এমন একটি কলেজে পড়াতাম। ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের ইংরেজি পড়াতাম। এভিয়েশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় সেই কলেজে। তো সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন বাংলাদেশ বিমানের একসময়ের চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রব সাহেব। বাংলাদেশ বিমানের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন একসময় তিনি। তো তিনি মারা গিয়েছেন, আনফর্চুনেটলি তিনি আর বেঁচে নেই, কয়েক বছর আগের কথা। তো তিনি আমাদের একদিন শিক্ষকদের অবসরে একটি গল্প শোনাচ্ছিলেন। এটিকে গল্পও বলা যেতে পারে, একটি জোকও বলা যেতে পারে, যা ইচ্ছে, ইউ নেম ইট। তো গল্পটি ছিল এরকম: আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপট। তখন আমাদের অঞ্চলে ডেভিড প্যারাডাইন ফ্রস্ট, সংক্ষেপে ডেভিড ফ্রস্ট নামে একজন ব্রিটিশ সাংবাদিক কাজ করতেন আমাদের সাউথ এশিয়ায়। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কাভার করেছেন অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং মানবিকতার সঙ্গে। সারা বিশ্বের কাছে তিনি তুলে ধরেছিলেন আমাদের উপর পাকিস্তানি সেনারা যে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল, সেই বিষয়টি তার ডকুমেন্টারি বা রিপোর্টিংয়ে ফুটে উঠেছিল চমৎকারভাবে, সারা বিশ্ব জানতে পেরেছিল তখন। তো যুদ্ধ শেষে তিনি আমাদের একজন মহান নেতার সাক্ষাৎকার নিচ্ছিলেন, ডেভিড ফ্রস্ট। তো মহান নেতা তার দুঃখ কষ্ট, তার আবেগের কথা ডেভিড ফ্রস্টকে বুঝিয়ে বলছিলেন যে কিভাবে আমরা নির্যাতিত হয়েছিলাম পাকিস্তানিদের দ্বারা, কি নৃশংসতা তারা চালিয়েছিল আমাদের উপর। তো আবেগের সঙ্গে আমাদের মহান নেতা ডেভিড ফ্রস্টকে ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন আর সেই বিষয়গুলো ডিসক্রাইব করছিলেন। তো এক পর্যায়ে তিনি আমাদের মেয়েদের উপর কি অত্যাচার করেছিল পাকিস্তানিরা সেই বিষয়টি বলছিলেন। লক্ষ লক্ষ মা বোন রেপড হয়েছেন পাকিস্তানিদের দ্বারা, সেই কথাটি তিনি বলছিলেন। তো বলতে বলতে এক পর্যায়ে তিনি ফুপিয়ে কাঁদছিলেন আমাদের মহান নেতা। হি ওয়াজ উইপিং। ইংরেজিতে ফুপিয়ে কাঁদাকে আমরা উইপ বলি, WEEP, উইপ। অনেকেরই জানা আছে আমাদের নিশ্চয়ই। তো আওয়ার গ্রেট লিডার ওয়াজ উইপিং। তিনি কান্না করছিলেন ফুপিয়ে, শব্দ হচ্ছিল না বেশি, মেয়েদের নিপীড়নের কথা বলতে গিয়ে। তো কিছুক্ষণ পর দেখা গেল ডেভিড ফ্রস্ট স্টার্টেড ক্রাইং। ডেভিড ফ্রস্ট কান্না করছিলেন একটু শব্দ করে, শুনতে শুনতে কান্না করছিলেন কিন্তু শব্দ করে। ইংরেজিতে আমরা শব্দ করে কান্না করাকে ক্রাই বলি, CRY, ক্রাই। আর শব্দ না করে ফুপিয়ে কাঁদাকে উইপ বলি। তো অ্যাট ওয়ান পয়েন্ট ডেভিড ফ্রস্ট স্টার্টেড ক্রাইং, শব্দ করে কান্না শুরু করলেন তিনি। যাক, সাক্ষাৎকার যথারীতি শেষ হলো, সেইটি হয়তো প্রচারও হয়েছিল। পরবর্তীতে ডেভিড ফ্রস্ট যখন বিলেতে ফিরে যান, ইংল্যান্ডে, তার মাতৃভূমি, সেখানে আরেক বিবিসির এক করেসপন্ডেন্ট ডেভিড ফ্রস্টের সাক্ষাৎকার নিতে চাইলেন। কারণ কি? সেই করেসপন্ডেন্ট বললেন যে আপনি একজন মহান নেতার সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশের, তো সেই হিসাবে আপনি তো এখন সেলিব্রিটি। আসলে ডেভিড ফ্রস্ট এমনিতেই সেলিব্রিটি ছিলেন, স্বনামেই খ্যাত ছিলেন তার পারফরমেন্সের জন্যে, তার রিপোর্টিংয়ের জন্যে, তার জার্নালিজমের জন্যে। তো সেই বিবিসি করেসপন্ডেন্ট তাকে অফার দিলেন যে আপনার সাক্ষাৎকার নিব এই জন্যে যে আপনি এক মহান নেতার সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই জন্যে আপনাকে আমি সেলিব্রিটি মনে করি, তাই আপনাকে আমি সাক্ষাৎকার নেব আপনার। তো সাক্ষাৎকার নেওয়ার এক পর্যায়ে সেই বিবিসি করেসপন্ডেন্ট তাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি যে মহান নেতার সাক্ষাৎকার নিচ্ছিলেন, সেই নেতা তার দেশের মানুষের উপর চালানো নিপীড়ন, অত্যাচার, নির্যাতন এগুলো বিষয়ে বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত ছিলেন। সঙ্গত কারণেই তার দেশের উপর, তার দেশের মানুষের উপর নির্যাতন হয়েছে, তাই তিনি ফুপিয়ে কাঁদছিলেন। বিশেষভাবে তার দেশের মেয়েদের উপর নিপীড়নের কথা বলতে গিয়ে তিনি ফুপিয়ে কাঁদছিলেন, সেটুকু আমরা বুঝতে পারি, তার এটুকু আবেগ থাকাটা স্বাভাবিক। বাট আপনাকে দেখা গেল সেগুলো শুনতে শুনতে আপনি হঠাৎ ক্রাইং শুরু করলেন, শব্দ করে কাঁদতে শুরু করলেন। মনে হলো আপনার আবেগ আরও বেশি। আপনি কেন সেটা করেছিলেন আর কিভাবে করতে পেরেছিলেন? এতটা রিলেট আপনি ওই দেশের মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে কিভাবে করতে পেরেছিলেন, তাদের কষ্টের সঙ্গে রিলেট করতে পেরেছিলেন কিভাবে? তো ডেভিড ফ্রস্ট কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিলেন, আসলে বিষয়টি এরকম না, আমি যে খুব ভালো রকমভাবে তাদের দুঃখ কষ্টের সঙ্গে মানবিকভাবে রিলেট করতে পেরেছিলাম পুরোপুরি বিষয়টি তাও না। আমি তো রিপোর্টার, আমার কাজ তো নির্মোহ বিশ্লেষণ করা সব কিছু, সো আমার আবেগ আপ্লুত হলে চলে না। তাই আমি আসলে অনেস্টলি স্পিকিং তাদের দুঃখ কষ্ট কথা চিন্তা করে আমি আবেগ আপ্লুত হইনি, আর সেই জন্য আমি কান্না জুড়ে দেইনি শব্দ করে। তো সেই করেসপন্ডেন্ট জানতে চাইলেন তাহলে কেঁদেছিলেন কেন শব্দ করে, কারণ কি? তো তখন তিনি বললেন
যে তিনি যখন তার নারীদের কথা বলছিলেন, নির্যাতিত নিপীড়িত নারীদের কথা, তখন তিনি ফুপিয়ে কাঁদছিলেন। আর যেই ভাষায় তিনি কথা বলছিলেন সেই ভাষাটি ছিল আমার মাতৃভাষা ইংরেজি। তো শুনতে শুনতে আমার কান্না এসে গেল খুব জোরে, এই জন্যে বিকজ অ্যাট ওয়ান পয়েন্ট হি স্টার্টেড রেপিং মাই ল্যাঙ্গুয়েজ, মাই মাদার টাং ইংলিশ। কারণ এক পর্যায়ে ডেভিড ফ্রস্ট আমার মাতৃভাষা ইংরেজিকে রেপ করা শুরু করলেন। এইটি আমার সহ্য হয়নি যে আমার মাতৃভাষাকে কেউ এভাবে রেপ করবে আর আমি সেটি শুনবো এবং দেখবো। আমি সেই কষ্ট সহ্য করতে পারিনি, তাই আমি জোরে জোরে শব্দ করে কাঁদছিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। তো যেই গল্পটি বা জোকটি আমি বলছিলাম, এরকম কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক সময় হয়ে যায়। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে নিজের ভাষা এবং অন্যের ভাষাকে বলাৎকার করা শুরু করি। হ্যাঁ, কেউ হয়তো বলবেন আমাকে ভাষা নিয়ে এত চুজি, এত পিকি, এত ফাসি হবার কি দরকার আছে। হ্যাঁ, আমিও মানছি আপনার কথা। সাধারণের ভাষা বলে একটি ভাষা আছে, আর সেই ভাষা একদমই ঠিক আছে। প্রত্যেক কমিউনিটির লোকেরা, প্রত্যেক অঞ্চলের লোকেরা তার ডায়ালেক্টে কথা বলবেন, তার নিজস্ব আঞ্চলিকতা বজায় রাখবেন। এতে কারো কোনো আপত্তি থাকার কথা না, থাকা উচিতও না। আসলে ভাষা তো যোগাযোগ করবার জন্য, যোগাযোগটি যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, এটি নিয়ে আপত্তি করাটা একদমই ঠিক হবে না, আমি নিজেও বিশ্বাস করি সেটি। কিন্তু হোয়েন ইউ আর আ ম্যান অফ প্রোফাইল, হোয়েন ইউ আর আ ওমেন অফ প্রোফাইল, যখন আপনি গণ্য হবার মতো কেউ, আপনাকে লোক গণ্য করে, আপনি কাউন্টেবল কেউ, আপনি একজন প্রমিনেন্ট ফিগার, কোনো একটি পেশায়, কোনো একটি ক্ষেত্রে, কোনো একটি ফিল্ডে, কোনো একটি ডিসিপ্লিনে আপনি প্রমিনেন্ট কেউ, লোক আপনাকে কাউন্ট করে, আপনাকে গণ্য করে, আপনাকে বিশেষ মর্যাদা দেয়, তখন কিন্তু আপনাকে ভাষা ব্যবহারে একটু সতর্ক হতেই হয়। আপনি আপনার কমিউনিটির লোকের সঙ্গে, একমাত্র নিজস্ব লোকের সঙ্গে আপনি আপনার ডায়ালেক্টে কথা বলুন, কোনো সমস্যা নেই। বাট যখন আপনি সেলিব্রিটি, আপনি হাই প্রোফাইল কেউ, ইউ আর ম্যান অফ প্রোফাইল অর ওমেন অফ প্রোফাইল, তখন আপনি এমন একটি ভাষা ব্যবহার করবেন যেটিকে আমরা বলি প্রমিত ভাষা, যাতে সবাই আপনার সঙ্গে রিলেট করতে পারে। এটি প্রত্যাশিত। বাট আজকাল এগুলো ঘটছে না। আমাদের গণ্যমান্যরা যে কোন ভাষায় কথা বলেন, মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না। কিছুদিন আগের কথা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভিসির সাক্ষাৎকার শুনছিলাম, হাসিনা আমল তখন, ইউটিউব ভিডিওতে ছোট্ট একটি সাক্ষাৎকার। তা আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করুন যে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বাংলায় কথা বলতে পারেন, অসম্ভব ছিল সেটি আমার পক্ষে সহ্য করা, বিশ্বাস করা। আমি বিশ্বাস করতে পারিনি আসলে। আচ্ছা, একটু পরেই সে একই ইস্যুতে কথা বলবেন প্রক্টর, সেই বিশ্ববিদ্যালয়ে একই ইস্যুতে। ভিসি তার বক্তব্য শেষ করলেন, প্রক্টর সাক্ষাৎকার দিচ্ছেন, বক্তব্য রাখছেন। তো প্রক্টরের প্রোফাইল বর্ণনা করা হলো 3 মিনিট ধরে, কোন কোন ইউনিভার্সিটির পিএইচডি, ছাত্র জীবনে কত তার মেধা, এইসব বলা হলো 3 মিনিট ধরে। পরে তিনি তার বক্তব্য শুরু করলেন। তা আমি মনে মনে আশায় বুক বাঁধলাম যে এই যার প্রোফাইল, 3-4টা পিএইচডি, পোস্ট ডক্টরাল, দিস অ্যান্ড দ্যাট, এই লোক নিশ্চয়ই ভালো বাংলা বলবেন, আমি খুশি হতে পারবো বাংলা শুনলে। বিশ্বাস করুন, আমি আরও নির্যাতিত হয়েছিলাম, আমি আরও বিধ্বস্ত বোধ করেছিলাম, ডেভাস্টেটেড ফিল করেছিলাম আমি, কারণ তার বাংলা ছিল আরও জঘন্য। তো এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবস্থা, তাহলে বাংলা ভাষায় প্রমিত বাংলা বলে কোনো কিছু আর থাকবে না। ডিকশনারি থেকে প্রমিত শব্দটি তুলে দিতে হবে। বাংলা একাডেমিকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে যে প্রমিত টমিত কিছু নেই, যা বলবে লোক সেটাই প্রমিত। প্রমিত বলতে কোনো কথা নেই, ভাষার স্ট্যান্ডার্ড ফরম্যাট বলতে কোনো ফরম্যাট নেই, থাকতে পারবে না, অন্তত বাংলা ভাষায়। এই বিষয়ে তাদের ব্যাখ্যা দিয়ে পরিষ্কার হয়ে যাওয়া দরকার। তো মূল আলোচনায় ফিরে আসি। আমরা অনেক ব্যাপারই, হাসিনার ব্যাপারে আমাদের মনে অনেক কষ্ট আছে। হাসিনা আমাদের অনেক কষ্ট দিয়েছে, নানাভাবে নির্যাতন করেছে, 15-16 বছর, একদিন দুদিন না। আমাদের লোকজনকে গুম করেছে, খুন করেছে, নৃশংসতার পরাকাষ্ঠা প্রদর্শন করেছে হাসিনা। এবং পৃথিবীতে এত নিকৃষ্ট স্বৈরাচারী আছে কিনা কোথাও, আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং আপনাদেরও নিশ্চয়ই সন্দেহ আছে এই বিষয়ে। নিঃসন্দেহ থাকবার বা হবার কোনো কারণ নেই, হতে পারে না। তো সেই হাসিনার সব কিছুই কি খারাপ ছিল? না। এই পর্যায়ে আমি সবাইকে অনুরোধ করবো, এখানেই কেউ আবার ভিডিও বন্ধ করে দিবেন না দেখা। আমি কিন্তু হাসিনার প্রশংসা করবার জন্য এগুলো বলছি না, যা বলছি আমি পরে ডট মিলিয়ে দেব, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন দয়া করে। তো হাসিনার আমাদের কষ্ট দেওয়ার সত্ত্বেও হাসিনা কিন্তু আমাদের জন্য মাঝে মাঝে শিক্ষকের ভূমিকা পালন করেছে। কিভাবে আমি বলছি। আর তার আগে বলে নেই, হাসিনা কত মহান, কত যোগ্য, কত কোয়ালিফাইড, কত কম্পিটেন্ট, এটি বোঝাবার চেষ্টা করতেন, প্রাণান্তকর চেষ্টা। হাসিনার খয়ের খা, হাসিনার লেসপেন্সার, হাসিনার তল্পিবাহক, সেই অমেরুদণ্ডী প্রাণীটি, ইনভার্টিব্রেট, সেই ওবায়দুল কাদের।
কাওয়া। তো কাওয়া একবার, সেই কাওয়া কোন কাওয়া? সেই স্পোকেন ইংলিশের প্রফেসর অফ স্পোকেন ইংলিশ কাওয়ার কথা বলছি। সো কাওয়া একবার আমাদের জানান দিয়েছিলেন হাসিনা কত মহান। কাওয়া তার ব্রিটিশ আমেরিকান উচ্চারণে বলবার চেষ্টা করছিলেন, আর বাদ দিয়ে ব্রিটিশ সাউন্ড করবার চেষ্টা করছিলেন, এবং কাওয়া বলবার চেষ্টা করছিলেন তার নেত্রীর গুণাগুণ বর্ণনা করবার জন্যে। She has made us look smarter. She has made us stand taller. সো এই ছিল সেই কাওয়ার স্পোকেন ইংলিশ, বিখ্যাত স্পোকেন ইংলিশ। ওয়ার্ল্ড ক্লাসের ইংলিশ সেদিন কাওয়া বলেছিলেন, প্রফেসর অফ স্পোকেন ইংলিশ আব্দুল কাদের কাওয়া, ওবায়দুল কাদের কাওয়া, ওরফে কাওয়া। কাওয়া তার ডাক নাম ছিল, লোকেরা আদর করে তাকে কাওয়া বলত। তো সেই মহান ব্যক্তিটি, সেই শেখ হাসিনা, আমাদের মহান শিক্ষক কি করে হলেন, কি কারণে হলেন বলছি। হাসিনা মাঝে মাঝে সচেতনতা শব্দটি উচ্চারণ করবার চেষ্টা করতেন বা ব্যবহার করবার চেষ্টা করতেন তার ভাষণে, তার বক্তব্যে। আমরা অনেকেই করি সচেতনতা। তো সচেতনতা শব্দটি হাসিনার মুখ দিয়ে বেরোতো না। আমি বিশ্বাস করি হাসিনা শব্দটি জানতেন সচেতনতা, কিন্তু তার মুখ দিয়ে বেরোতো না, ধ্বনি বিপর্যয় ঘটতো বলবার সময়। তো হাসিনা বলতেন সচেতনা। আমি অনেকবার শুনেছি, আপনারা খেয়াল করে থাকলে নিশ্চয়ই শুনেছেন। পুরো শব্দটি বলতে পারতেন না, উচ্চারণ বিভ্রাট ঘটতো, ধ্বনি বিভ্রাট ঘটতো, ধ্বনি বিপর্যয় ঘটতো। সচেতনা বলতেন তিনি। ফাইন, ওটি ধরে নিলাম ধ্বনি বিপর্যয় তার নিয়ন্ত্রণের বাইরে ছিল বিষয়টি, ডিসকাউন্ট দিয়ে দিলাম। আর আরেকটি শব্দ হাসিনার খুব প্রিয় ছিল, খুব পছন্দের ছিল, শব্দটি হলো স্বৈরাচার। হাসিনা বলতেন এরশাদ ছিল একটা স্বৈরাচার, খালেদা জিয়া ছিল একটা স্বৈরাচার, জিয়াউর রহমান ছিলেন একটা স্বৈরাচার। অর্থাৎ হাসিনার যারা প্রতিপক্ষ তারা প্রত্যেকে ছিলেন স্বৈরাচার হাসিনার ভাষায়। হাসিনা কি শব্দটি সঠিক বলতেন? না, হাসিনা একটি মিসঅ্যাপ্লাইড ওয়ার্ড এখানে ব্যবহার করতেন, অপপ্রয়োগ করতেন একটি শব্দের। স্বৈরাচার কথাটির ইংরেজি সিনোনিম বা সমার্থক শব্দ হলো, বা ইংলিশ ইকুইভ্যালেন্ট হলো ডিকটেটরশিপ বা ডেসপোটিজম। স্বৈরাচার, স্বৈরাচার একটি সিস্টেমের নাম, একটি তন্ত্রের নাম। স্বৈরাচার, স্বৈর কথাটির মানে হলো স্ব বা নিজ, আচার মানে ব্যবহার, অর্থাৎ নিজের আচার ব্যবহার নিজের মতো করে অ্যাপ্লাই করা। কে কি মনে করলো না করলো, কে বিধ্বস্ত হলো, কে কষ্ট পেলো, কে নির্যাতিত হলো, তাতে কিছু আসে যায় না, নিজের মতো করে আচার ব্যবহার করা। এই জন্য এই শব্দটি হয়েছে স্বৈরাচার। স্বৈর থেকে আচার যোগ হয়ে স্বৈরাচার। তাহলে স্বৈরাচার একটি সিস্টেমের নাম, কোনো ব্যক্তিকে স্বৈরাচার বলা যাবে না। ডিকটেটরশিপ একটি সিস্টেম, একটি শাসন পদ্ধতি। তো হাসিনা বলতেন অমুক স্বৈরাচার, তমুক স্বৈরাচার। হাসিনা ভুল বলতেন, কারণ হাসিনা জানতেন না যে স্বৈরাচার একটি সিস্টেম, কোনো ব্যক্তিকে এই নামে ডাকা যায় না। ব্যক্তিকে ডাকতে হয় স্বৈরাচারী বলে। যে স্বৈরাচার প্র্যাকটিস করে তাকে বলতে হবে স্বৈরাচারী, স্বৈরাচার না। সিস্টেমটির নাম স্বৈরাচার, আর প্র্যাকটিস যিনি করেন তিনি হলেন স্বৈরাচারী, যাকে ইংরেজিতে আমরা বলি ডিকটেটর। তাহলে শব্দ দুটো হলো ডিকটেটরশিপ স্বৈরাচার, এবং ডিকটেটর স্বৈরাচারী বা ডেসপট। আচ্ছা, তো হাসিনা জানতেন না বলে হাসিনা এটি বলতেন। তো আমাদের কেন হাসিনাকে ফলো করতে হলো? সারা বাংলাদেশ এখন দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্যজনকভাবে আমাকে বলতে হচ্ছে, সারা বাংলাদেশ এই শব্দটি ব্যবহার করছে, স্বৈরাচার। তুই একটা স্বৈরাচার, অমুক একটা স্বৈরাচার, তমুক একটা স্বৈরাচার। কি ভয়ঙ্কর অপপ্রয়োগ বাংলা শব্দের! কেন আমাদের নিজের ভাষা ব্যবহারে এই দৈন্যতা, এই দীনতা, এই দারিদ্র্য কেন? আর যখন হাই প্রোফাইল লোকেরা এটা বলার চেষ্টা করছেন, আমি কাউকে দেখি না, এমপি, মন্ত্রী, সচিব, আমলা সবাই বলছে স্বৈরাচার। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন, স্বৈরাচারী শব্দটি শুনবেন না আপনারা, স্বৈরাচার। আচ্ছা, তো এখন আমরা কেন নিয়ে নিলাম এই শব্দটি? আর সাধারণেরা নিয়েছে ভালো কথা, বিশেষ ব্যক্তিরা, হাই প্রোফাইল ব্যক্তিরা কেন নিলেন? তাহলে আমরা কি বার্তা দিচ্ছি আগামী প্রজন্মকে, শিক্ষার্থীদের যারা শিখছে এখন, প্রাইমারি স্কুল স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, তাদেরকে আমরা একটি ভুল বাংলা শব্দ শেখাচ্ছি। তাও কিনা আবার হাসিনার লেগেসি এটি, হাসিনার ছেড়ে দেওয়া একটি শব্দ, ভুলভাবে ছেড়ে দেওয়া, ভুলভাবে প্রকাশ করা, প্রচার করা। আমরা সবাই সেটা অ্যাকসেপ্ট করে নিলাম। এত ভালো আমরা হাসিনাকে কেন বাসতে শুরু করলাম? যাচাই বাছাই ছাড়া। আমার থাম্বনেইলে এক ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আর সেই ছবিটি হলো জনাব আসাদুজ্জামানের।
আর তিনি আমাদের অ্যাটর্নি জেনারেল, এখন সরকারের সবচাইতে বড় আইন আধিকারিক, আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল AG আসাদুজ্জামান। তিনি গত রোববার 3রা আগস্ট বেলা 11টা 15-তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের প্রাক্কালে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই আমাদের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সেই বক্তব্যে তিনি বলেন, তার বক্তব্য আমি হুবহু কোট করছি, এই স্বৈরাচার শুধু পালিয়ে যায়নি, হাসিনাকে মিন করছেন তিনি, এই স্বৈরাচার শুধু পালিয়ে যায়নি, তার ক্যাবিনেট সদস্য, শপথবদ্ধ সংসদ সদস্য সবাই পালিয়েছে। তিনি দ্বিতীয়বার শব্দটি ব্যবহার করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন স্বৈরাচারের জন্ম হয়নি। কথাটা হতো স্বৈরাচারী একাই পালায়নি, সঙ্গে অন্যদের নিয়ে গিয়েছে। কথাটি হতো পৃথিবীর ইতিহাসে এমন স্বৈরাচারী জন্ম হয়নি আর। নিকৃষ্ট স্বৈরাচারী ব্যক্তি, সবচেয়ে খারাপ স্বৈরাচারী, স্বৈরাচার নয় কথাটি। তাকে কেন কোট করছি? রাষ্ট্রের প্রধান আইন আধিকারিক, আইন কর্মকর্তা, তার কাছ থেকে আমরা এই ভুল আশা করি না। এখন বাংলার অধ্যাপকরা বলছেন, সবাই বলছেন অমুক একটা স্বৈরাচার, ভয়ঙ্কর কথা, এটি ঠিক না। তাও আবার হাসিনার শেখানো, হাসিনার সব কিছু অপছন্দ। তাহলে এই ভুল ভাল বাংলাটি কেন পছন্দ হবে আমাদের, কেন হতে হলো? তো এইটুকুই বলবার ছিল আসলে। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি আমরা আজ থেকে বিষয়টি মনে রাখবো। আমরা যারা বলতাম এতদিন স্বৈরাচার, আমরা ঠিকঠাকভাবে বাংলা শব্দটি প্রয়োগ করব। স্বৈরাচারী, এবং যে স্বৈরাচারী সে স্বৈরাচার প্র্যাকটিস করে, আর যে স্বৈরাচার প্র্যাকটিস করে সে স্বৈরাচারী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।